হ্যালো প্রিয় বন্ধুরা আমার, যারা হচ্ছে ফিজিক্সের বড় বড় ম্যাথ গুলো নিয়ে খুব ভয়ের মধ্যে এবং আতঙ্কের মধ্যে ছিল যে এত বড় বড় ম্যাথ গুলোকে আমরা কিভাবে এমসিকিউ তে সলভ করতে পারি, শুধু তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা নিজেরাই ফিল করতে পারবা যে কিভাবে একটা বড় বড় ম্যাথ গুলোকে আমরা উইথিন এ ভেরি শর্ট টাইম আমরা সলভ করে ফেলতে পারি। তো আমরা কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের প্রবলেম গুলো শুরু করে দিচ্ছি। আমাদের অলরেডি আমাদের স্লাইডটাকে এমন ভাবে সাজানো রয়েছে যে দুই পাশে আমাদের লিখিত প্যাটার্ন এবং এমসিকিউ প্যাটার্ন দুইটাই দেওয়া আছে। তো আমরা লিখিত প্যাটার্ন নিয়ে আলোচনা করবো না, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এমসিকিউ প্যাটার্ন নিয়ে। সো আমরা শুরু করে দিচ্ছি। দেখো কোশ্চেনটার ভিতরে কি দেওয়া আছে। আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে স্রোত না থাকলে একজন সাঁতারু এত কিলোমিটার পার আওয়ার বেগে, মানে 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। খুব ভালো কথা। এবং এই নদীতে তোমার যে স্রোত যাচ্ছে সেটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার বেগ। এখন কোশ্চেন করা হয়েছে যে বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে সাঁতারুকে কত কোণে সাঁতার কাটতে হবে, কত কোণে সাঁতার কাটতে হবে, মানে সাঁতারুর কোণ বের করতে বলা হয়েছে। তো এই টাইপের প্রশ্ন যদি থাকে আমরা কিভাবে সলভ করব। জাস্ট কোশ্চেনের দিকে তাকিয়ে তোমরা দেখবা যে এই যে ভেক্টর দুইটা দেওয়া আছে, এই ভেক্টর দুইটার মধ্যে রিলেশনটা কি দেওয়া আছে। দেখো এখানে একটা ভেক্টর কিন্তু 2 কিলোমিটার পার আওয়ার এবং আরেকটা ভেক্টর কিন্তু হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার, মানে যে মানগুলো দেওয়া আছে এখানে। সো একটা ভেক্টরের মান যদি আমাদের পি হয় এবং আরেকটা ভেক্টর যদি আমাদের কিউ হয়, তার মানে দুইটা ভেক্টর যদি এরকম সম্পর্ক হয় মানগত দিক থেকে, এবং এদের সম্পর্ক যদি এমন হয় যে একটা ভেক্টরের মান হচ্ছে অপর ভেক্টরের দ্বিগুণ। খেয়াল করে দেখো যে একটা ভেক্টর হচ্ছে অপর ভেক্টরে কি বলতো আমাদের দ্বিগুণ, এবং প্রশ্নের মধ্যে যদি ঠিক বিপরীত কথাটি লেখা থাকে, ঠিক বিপরীত কথা লেখার মানে হচ্ছে যে এখানে থিটার ভ্যালুটা হবে আমাদের কত ডিগ্রি বলতো, এখানে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো যদি একটা ভেক্টরের মান অপর ভেক্টরের মানের দ্বিগুণ সম্পর্কিত হয় এবং থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তাহলে চোখ বন্ধ করে তোমরা হচ্ছে আলফার মান দিয়ে দিবা হচ্ছে এখানে 120 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো এই ম্যাথটা না করেই কিন্তু আমরা ম্যাথের সলিউশন কি হবে সেটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি। যেহেতু এখানে একটা ভেক্টরের মান তোমার 2 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আরেকটি ভেক্টরের মান 4 কিলোমিটার পার দেওয়া আছে, পারাওয়ার দেওয়া আছে, তার মানে এদের মধ্যে যে সম্পর্কটা দেখতে পাচ্ছ সেই সম্পর্কটা হচ্ছে কিন্তু দ্বিগুণ পরিমাণ সম্পর্ক, এবং তারা কিন্তু ঠিক বিপরীত পারে যাওয়ার কথা বলা হয়েছে এখানে। সো সবগুলো কন্ডিশন যেহেতু ফুলফিল করেই ফেলেছে এখানে, তাহলে আমরা বলতেই পারি কত কোণে এটার আনসার হবে আমাদের 120 ডিগ্রি। দেখো যারা এটা রিটেন প্যাটার্ন করে করে অভ্যস্ত, তো রিটেন করতে গেলে কিন্তু তোমাদের অনেকটা বেশি হয়রানি হতো, এবং রিটেন ফর্মুলা দিয়ে যদি এমসিকিউ করতে যাও তোমার সময় চলে যাবে, কিন্তু রিটেন ফর্মুলার যে তথ্য এবং থিওরি গুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল এমসিকিউ যেগুলো আছে এগুলো সলভ করা সম্ভব হবে না। তোমরা দেখতেই পাচ্ছ যে এই ম্যাথটার রিটেন প্যাটার্ন কত ভয়ানক করে দেওয়া আছে, কত বড় একটা প্রবলেম দেওয়া আছে, এবং এই প্রবলেম যদি তোমরা সলভ করতে যাও পরীক্ষার হলে এমসিকিউর জন্য তোমাদের না হলেও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো টাইম লেগে যাবে, 3 থেকে 4 মিনিটের মতো টাইম লেগে যাবে। এত বড় সময় ধরে আমাদের এমসিকিউ গুলো কিন্তু সলভ করা সম্ভব হবে না। তার জন্যই আমাদের এমসিকিউ ট্রিক্স গুলো তোমাদের খুব বেশি হেল্প করবে। এবং দেখো আমাদের অলরেডি শর্টকাট লিখাই আছে এখানে, সাঁতারুর বেগ বা নৌকার বেগ স্রোতের বেগে যদি দ্বিগুণ হয়, একদম সিম্পল জিনিস, একটা বেগ যদি আরেকটা বেগের দ্বিগুণ সম্পর্কিত হয় তাহলে এখানে আলফার মান হবে আমাদের 120 ডিগ্রি। কেউ এই বাংলা থিওরি দিয়েও মনে রাখতে পারো, অথবা বিকল্প যে শর্টকাটটা তোমাদের দিয়ে দিলাম এই শর্টকাট ফর্মুলা দিয়েও কিন্তু তোমরা 1 নাম্বার প্রবলেমটি কিন্তু সলভ করে ফেলতে পারো। ওকে, আমরা এখন প্রবলেম নাম্বার 1 আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা প্রবলেম নাম্বার 2 তে চলে যাচ্ছি। বৃষ্টি সংক্রান্ত যে প্রবলেম গুলো আছে, দেখতেই পাচ্ছ যে এই ম্যাথটার রিটেন ফর্মুলা কত বড়। এখন আমরা রিটার্ন ফর্মুলা দিয়ে কি এমসিকিউ করব? মোটেও না, কারণ রিটার্ন ফর্মুলা দিয়ে যদি আমরা এমসিকিউ করতে যাই তোমার প্রচুর পরিমাণ সময় কিন্তু শুধু শুধু নষ্ট হবে। আমরা সময় নষ্টের দিকে যেতেই চাচ্ছি না। দেখো এখানে আমাদের অলরেডি কি বলা আছে যে একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চালালে, তার মানে ওই ব্যক্তির বেগ বের করতে বলা হয়েছে, যেখানে 8 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু বৃষ্টি পড়তেছে, তার মানে একটা ভেক্টরের মান দেওয়া আছে এখানে। আমাকে বলছে যে 45 ডিগ্রি কোণে তোমার ওই বৃষ্টিটা পড়বে, তার মানে এখানে কোণ দেওয়া আছে, এখানে একটা বের করতে বলা হয়েছে ওই সাইকেল আরোহীর বেগ। সো আমরা ইজিলি যদি একটা ফর্মুলা জানি যে টেন থিটা আমাদের বৃষ্টি সংক্রান্ত প্রবলেম গুলো সলভ করার জন্য টেন থিটা ইকুয়াল উপরে লিখবো হচ্ছে ব্যক্তির বেগ, অথবা যদি কোনো সাইকেল হয় সাইকেলের বেগ, অথবা যেটা দেওয়া থাকবে ব্যক্তি কিংবা সাইকেল বা মানুষ যেটি থাকুক না কেন তার বেগটা আমরা উপরে লিখবো, এবং বৃষ্টির বেগ যেটা আছে এই বৃষ্টির বেগটা কিন্তু আমরা কোথায় লিখবো বলো তো? নিচে লিখে দিব। তাহলে অলরেডি আমরা সূত্রের সাথে মিলিয়ে দেখি, যেহেতু সাইকেল আরোহীর বেগটা আমাকে বের করতে বলা হয়েছে এবং থিটার মান 45 ডিগ্রি দেওয়া আছে, বৃষ্টির বেগ 8 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমরা 10 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 8
বাই পি। সো আমার ক্যালকুলেশন করে এখানে পি এর মান পাচ্ছি হচ্ছে 8/10 45 ডিগ্রি। তোমরা জানো 10 45 ডিগ্রি মান হচ্ছে 1। সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে কিন্তু ওই সাইকেল আরোহীর বেগের মান হচ্ছে 1 হচ্ছে। সো এই ম্যাথটা আমরা আরো ইজিলি সলভ করতে পারি কিভাবে, যদি তোমার বৃষ্টি সংক্রান্ত ম্যাথ গুলোর ভিতরে তোমার থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে ম্যাথ না করেই তোমরা মনে রাখবা ব্যক্তির বেগ যা হবে বৃষ্টির বেগও তাই হবে, অথবা বৃষ্টির বেগ যা হবে ব্যক্তির বেগও কিন্তু তাই হবে। তার মানে এই ম্যাথটা দেখা মাত্রই আমার সর্বোচ্চ 1 সেকেন্ড সময় লাগবে। এই 1 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু আমরা হচ্ছে এই ম্যাথটার সলিউশন কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে তাহলে মোটেও আমরা এই প্রসিডিউরে যাব না, কারণ এই প্রসিডিউরে গেলে কিন্তু আমার সময়টা 2 থেকে 3 মিনিটের উপরে লেগে যাবে, এবং আমরা এমসিকিউ ফর্মুলাতে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এই ম্যাথটাকে ইজিলি সলভ করতে পারবো। আশা করি তোমাদের ব্যাপারটা বোধগম্য হয়েছে। তাহলে চলো আমরা এখন পরবর্তী এমসিকিউ কোশ্চেনটাতে চলে যাচ্ছি। এভাবেই আমরা যদি সবগুলো এমসিকিউ ধরতে পারি এবং সলভ করতে পারি, তাহলে কোনো এমসিকিউ আমাদের জন্য কঠিন বলে মনে হবে না। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের আরেকটি ভেক্টরের সমস্যা দেওয়া আছে। এখানে বলা আছে যে এ একটি ভেক্টর রাশি এবং বি একটা ভেক্টর রাশি। এখন বলা হয়েছে যে এম এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর কি হবে বলতো, সমান্তরাল হবে। এই ম্যাথটা তোমরা অনেকে যে কাজটি করো পরীক্ষার হলে, তোমরা হচ্ছে এখানে ক্রস গুণফল করে দাও, নির্ণায়কের মতো করে বিশাল একটা ভ্যালু বের করো, যেটাতে তোমার সময় প্রায় 3 থেকে 4 মিনিট লেগে যেতে পারে। সো এম এর মান কত হলে সমান্তরাল হবে, এই টাইপের কনসেপ্ট গুলো যদি পরীক্ষায় চলে আসে, তাহলে আমরা এই যে শর্টকাট ফর্মুলাটা আছে, এই শর্টকাট ফর্মুলাটা দিয়ে আমরা ইজিলি ম্যাথটাকে সলভ করে ফেলতে পারি। কিভাবে দেখো, এখানে এক্স মানে হলো প্রথম ভেক্টরের আয়ের যে সহগ আছে সেটা, এবং বিএক্স হচ্ছে দ্বিতীয় ভেক্টরের যে আয়ের সহগ আছে সেটা, এ ওয়াই প্রথম ভেক্টরের জে এর সহগ, বি ওয়াই দ্বিতীয় ভেক্টরের জে এর সহগ, এ জেড মানে প্রথম ভেক্টরে কে এর সহগ, এবং বি জেড মানে হলো আমাদের দ্বিতীয় ভেক্টরের কে এর সহগ। তার মানে এখানে আইজেক এর যে সহগগুলো রয়েছে এই সহগগুলোকে অনুপাত করে দিয়েই কিন্তু আমরা আনসারটি বের করে ফেলতে পারবো, এবং খুব সিম্পলি প্রসেসে। সো আমরা 3টা অংশ নিয়ে করবো কিনা, আনসার হচ্ছে মোটেও না। আমাদের যে কোনো 2টা অংশ নিয়ে যার ভিতরে এম রয়েছে, যেমন খেয়াল করে দেখো এখানে এম কিন্তু প্রথম অংশের মধ্যেই কিন্তু এম রয়েছে, তাহলে আমরা প্রথম 2টা অংশ নিয়েই কিন্তু আমরা চাইলে এম এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে খেয়াল করে দেখো যে এখানে প্রথম অংশের মধ্যে যেহেতু এম আছে, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে এম লিখলাম, এবং দেখো এখানে আয়ের সহগ 1 রয়েছে, তাহলে আমরা এখানে আয়ের সহগ লিখলাম হচ্ছে 1 ইকুয়াল লেখা যায়। এখানে জে এর সহগ কত দেওয়া আছে দেখো তো ভাইয়ারা, -6, তার মানে জে সহগ হচ্ছে আমাদের -6, এবং এখানে জে সহগ কত দেওয়া আছে দেখো তো, -3, তার মানে হচ্ছে এখানে -3। তো আমরা ক্যালকুলেশন যদি করেই ফেলি, তাহলে এম ইকুয়াল, খেয়াল করে দেখো মাইনাস মাইনাস যদি আমরা কাটাকাটি করি এবং 3 যদি 6 এর ভিতর 2 বার যায়, তার মানে আলটিমেটলি আনসার লেখা যায় এম ইকুয়াল টু। তার মানে দেখো আমরা মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে এই ভয়ানক যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। সো এইভাবেই একটা বড় ধরনের যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো আমরা উইথিন এ ভেরি শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে ম্যাথ গুলোকে দেখা মাত্র আমরা সলিউশন কিন্তু খুঁজে বের করতে পারবো। এই খুঁজে বের করার জন্য আমাদের এই এমসিকিউ ট্রিক্স ক্লাসগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তোমাদের খুব বেশি কি করবে, সহযোগিতা করবে। তাহলে দেখো আমরা ইজিলি কিন্তু ম্যাথটা সলভ করে ফেলতে পারলাম। যে এই ম্যাথটা যদি কেউ রিটেন প্যাটার্নে করতে চাও, দেখতেই পাচ্ছ অনেক বড় প্রসিডিউর করে রিটেন করে দেওয়া আছে, যেটা তোমার অনেক বেশি সময় লাগিয়ে দিবে। সো আমরা এমসিকিউ যখন আসবে এই প্যাটার্নে না, যে আমাদের এমসিকিউ শর্টকাট ফর্মুলা 2 ভাবেই করে দেওয়া আছে, তোমার কাছে যেটা ভালো লাগে সেই প্যাটার্ন দিয়ে কিন্তু তোমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারো। ওকে, একটা ভয়ানক ম্যাথের দিকে আমরা এখন আসি। দেখো এই ম্যাথটা অনেক জনপ্রিয় একটা ম্যাথ, তোমার হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন টেস্টের সব জায়গায় আসে। যে একটি লক্ষ্য স্থলে গুলি ছোড়া হলো, গুলিটি 0.06 মিটার একটুকু বেগ করার পরে গুলিটির বেগ কত হয়ে যাচ্ছে বলতো, আমাদের অর্ধেক হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই গুলিটি আর কত দূর যাবে। দেখো এই যে কত দূর যাওয়ার যে গল্পটি রয়েছে, এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে গেলে অনেকের প্রবলেম হয় যে কিভাবে শুরু করবা আর কিভাবে শেষ করবা, সেটা খুঁজতে খুঁজতেই তোমার কিন্তু প্রচুর পরিমাণ টাইম চলে যাবে। তাহলে এই টাইম থেকে নিজেকে রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই এমসিকিউ ট্রিক্স ক্লাসগুলো ফলো করতে হবে, তাহলে তোমরা খুব সহজেই এই এমসিকিউ গুলো সলভ করতে পারবা। একদম সহজ ওয়ে হচ্ছে সূত্রগুলোর দিকে না তাকিয়ে আসলে আমাদের কি ধরনের সূত্রের প্রয়োগ হবে তার দিকে না, যে আমরা জাস্ট যদি এই টাইপের কোশ্চেন গুলো আসে এবং প্রশ্নের মধ্যে যদি বলে দেয় যে বেগ অর্ধেক হয়ে গেলে তাহলে যে দূরত্বটুকু আগে গিয়েছিল এই দূরত্বটাকে জাস্ট আমরা 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের আনসারটি হয়ে যাবে। তাহলে কত দূর যাবে, এই কত দূর মানে এক্স এর মান বের করতে গেলে 0.06 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দেই, তাহলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে আনসারটি আছে, কাঙ্ক্ষিত আনসারটি কিন্তু আমাদের হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে সহজ প্রসেস। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে আনসারটি লেখা আছে, যে আমাদের এটার আনসার দাঁড়াচ্ছে হচ্ছে 0.02 মিটার। দেখো এই যে ম্যাথটি আছে, এই ম্যাথটি কিন্তু আমরা মাত্র
1 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবো উইদাউট কোনো সূত্রের অ্যাপ্লিকেশন ছাড়া, কোনো সূত্র ব্যবহার না করে আমরা কিন্তু এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। এখন বলতে পারো ভাইয়া পরীক্ষার হলে সবসময় কি বেগ অর্ধেক দেওয়া থাকবে? মোটেও না, প্রশ্নে যে কোনো কিছুই থাকতে পারে, তার দিকে তাকিয়ে লাভ নাই, আমরা শর্টকাট দিয়ে অবশ্যই করব। এই জন্য তোমাদের দেখো এখানে কিন্তু মূল শর্টকাট ফর্মুলা, যেটা মাতৃ শর্টকাট বলতে পারো, সেটা দেওয়া আছে যে কোন একটা বুলেট যদি দেওয়ালের ভিতরে s দূরত্ব প্রবেশ করার পরে বেগের মান 1/n অংশ হয়ে যায়, তাহলে ওই বুলেটটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে সেটা বের করা ফর্মুলা x ইকুয়াল s/n²-1। এখানে n মানে হলো এই যে আমাদের অংশটি দেখতে পাচ্ছ 1/n, তার নিচে যে অংশটি থাকবে সেটাই হচ্ছে আমাদের n এর মান। তাহলে যদি আমার প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকে বেগ অর্ধেক, বেগ অর্ধেক মানে হচ্ছে এখানে n এর মান 2। সো ভাইয়ার দেখো যে n এর মান যদি আমরা 2 বসিয়ে দেই তাহলে 2 স্কয়ার মানে 4, 4 - 1 মানে 3 হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে x ইকুয়াল হচ্ছে s/3। তার মানে প্রশ্নের মধ্যে যদি বলে দেওয়া থাকে যে বেগের মান অর্ধেক হবে, তাহলে জাস্ট আগের দূরত্বটিকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের আনসারটি হয়ে যাচ্ছে। এরপরে যদি প্রশ্নের মধ্যে বলে যে বেগের মান 1/3 হবে, তাহলে বেগের মান 1/3 মানে হচ্ছে এখানে n এর মান 3। সো আমরা 3 স্কয়ার মানে 9, 9 - 1 মানে হচ্ছে 8। তার মানে আমরা যদি বেগ 1/3 বলে তাহলে আমরা কিন্তু হচ্ছে s কে 8 দিয়ে ভাগ করলে আনসারটিও হয়ে যাবে। তার মানে শুধুমাত্র কি অর্ধেক কিংবা 1/3 থাকলে হবে? ব্যাপারটা হচ্ছে যে কোনো ডাটা থাকুক না কেন, সব ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা দিয়ে কিন্তু এই টাইপের ম্যাথ গুলো সলভ করতে পারবো। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে প্রশ্নের মধ্যে যত প্রকার প্রশ্ন আজ পর্যন্ত এই টপিক থেকে আসছে, সব ক্ষেত্রে কিন্তু বেগের মান অর্ধেক কিংবা 1/3 এই কনসেপ্টে বলে দিয়েছে। সো আমরা ইজিলি কিন্তু এখানে সলভ করতে পারি। বেগের মান যদি অর্ধেক বলে দেওয়া থাকে তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দিব দূরত্বটাকে, এবং বেগের মান যদি 1/3 দেওয়া থাকে আমরা 8 দিয়ে ভাগ করে দিব। তাহলে কিন্তু এই ভয়ানক যে ম্যাথটি রয়েছে, যে ম্যাথটি দেখলেই অনেকের প্রবলেম হয় এবং দেখলেই বুঝতে পারে না যে কোন সূত্রে অ্যাপ্লিকেশন করবে বা অ্যাপ্লাই করবে, তোমরা দেখতেই পাচ্ছ যে এই ম্যাথটা সলিউশনটা আমরা কত স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, এবং ফাইনালি এতগুলো স্টেপ, দুইটা স্টেপ সলভ করার পরে আমরা 0.02 মিটার আনসারটি পাচ্ছি। তার মানে এমসিকিউর জন্য যদি কেউ এই রিটেন ফর্মুলা দিয়ে ম্যাথটা করতে যাও, তোমার কিন্তু প্রচুর পরিমাণ টাইম নষ্ট হবে। সো এই টাইমের হাত থেকে নিজেকে সেভ করার জন্য কিন্তু আমাদের এমসিকিউ হ্যাকিং কোর্সটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তুমি ইজিলি এই রকম ভয়ানক যে ম্যাথগুলো আছে এগুলো আমরা এমসিকিউ ফরম্যাট দিয়ে আমরা ইজিলি 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে, আবার অনেক ম্যাথ রয়েছে চোখের পলকে দেখা মাত্র আমরা আনসার খুঁজে বের করতে পারবো। সো আসো আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। ত্বরণ সংক্রান্ত ম্যাথ, এটাও গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখানে দেখো লেখা আছে যে সুষম ত্বরণে, তার মানে একটা বস্তু যখন সুষম ত্বরণে চলে তখন ওই গাড়িটি ষষ্ঠ সেকেন্ডে 20 মিটার যায়, এবং সে যখন অষ্টম সেকেন্ডে সে 30 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু দুইটা কনসেপ্ট আছে, একটা হলো ষষ্ঠ সেকেন্ডে 20 মিটার এবং অষ্টম সেকেন্ডে 30 মিটার। তাহলে এই গাড়িটির জন্য তোমার ত্বরণ কত হবে? এটা যদি হচ্ছে আমরা রিটেন ফরম্যাটে করতে যাই তাহলে আমাদের তম সেকেন্ডের দুইটা সূত্র বানিয়ে দেন আমাকে সলভ করতে হবে। সো আমরা রিটেন ফরম্যাটে যাবই না, আমরা এমসিকিউ ফর্মুলাই করতে পারি। জাস্ট যদি দুইটা তম সেকেন্ড দেওয়া থাকে এবং দুইটা তম সেকেন্ডের জন্য আমাকে প্রশ্নের মধ্যে দূরত্ব দেওয়া থাকে, তাহলে তাদের ত্বরণ বের করার ফর্মুলা হচ্ছে উপরে জাস্ট দুইটা দূরত্বের পরিবর্তন লিখবা আর নিচে জাস্ট সময়ের পরিবর্তন লিখবা। একদম সিম্পল প্রসেসে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমাদের এই এমসিকিউটা কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। দেখো উপরে হচ্ছে দূরত্বের পরিবর্তন, উপরে কি কি দূরত্ব আছে দেখো তো, একটা হলো 30 মিটার, একটা হলো 20 মিটার। তার মানে বুঝতেই পারতেছো 30 থেকে 20 গেলে হচ্ছে আমাদের 10। আর এখানে আমাদের সময়ের পরিবর্তন, একটা হলো ষষ্ঠ, একটা হলো আমাদের অষ্টম, তার মানে হচ্ছে আমাদের 2। তার মানে খেয়াল করে দেখো দূরত্বের পরিবর্তন হচ্ছে 10 এবং সময়ের পরিবর্তন হচ্ছে 2 ভাগ করে দিলে আমাদের ক্যালকুলেশন করে ইজিলি কিন্তু আমরা এমসিকিউ এর আনসারটা বের করে ফেলতে পারছি। -5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তোমার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে একটা ত্বরণ পেয়ে গেলাম যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই কিন্তু আনসার। খেয়াল করে দেখো যে এই টাইপের ম্যাথ গুলো একদম সিম্পলি, যদি প্রশ্নের মধ্যে দুইটা দূরত্ব দেওয়া থাকে, দুইটা তম সেকেন্ড দেওয়া থাকে, উপরে জাস্ট দূরত্বের পরিবর্তন লিখতে হবে এবং নিচে লিখতে হবে সময়ের পরিবর্তন, মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। এবং এই ম্যাথটি দেখতেই পাচ্ছ যে রিটার্ন ফর্মুলাটা ভাইয়া কত বড় কঠিন একটা প্রবলেম, এই ম্যাথটা আমরা এত সহজে এমসিকিউ সলভ করতে পারি। হ্যাঁ, এটা আসলে সবচেয়ে বড় মজার ব্যাপারটা যে আমরা এই বড় বড় ম্যাথ গুলোকে আমরা ম্যাথ না করে, কোনো সূত্রের প্রয়োগ না করে আমরা ইজিলি কিন্তু এমসিকিউ প্যাটার্ন দিয়ে আমরা এমসিকিউ সলভ করতে পারছি। ওকে, চলো তাহলে আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস যে আমাদের গতিশক্তি বিভব শক্তি সংক্রান্ত প্রবলেম গুলো, যে আমরা 30 মিটার উচ্চতা থেকে যদি একটা বস্তুকে ফেলে দেই তাহলে, এবং এই বস্তুটা যদি বিনা বাধায় পড়তে থাকে, তাহলে বস্তুটির কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। দেখো এই ম্যাথটা অনেক জনপ্রিয় একটা ম্যাথ, যদি এই ম্যাথটা করতে যাও তুমি রিটেন ফরম্যাট দেখতেই পাচ্ছ, এত বড় ভয়ানক রিটেন ম্যাথ, আমরা রিটেন ফরম্যাটে এমসিকিউ জন্য মনের ভুলেও যাব না, আমরা এটার জন্য এমসিকিউ ফরম্যাট দাঁড় করাচ্ছি। যদি খেয়াল করে দেখো, যদি 30 মিটার উচ্চতা থেকে মানে একটা নির্দিষ্ট হাইট থেকে যদি কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া হয়, তাহলে
কোথায়, এই কোথায় বলতে একটা নির্দিষ্ট দূরত্বকে বোঝানো হয়, তাহলে এই দূরত্ব বের করার যে ফর্মুলাটা সেটা এইচ প্রাইম নাম দিতে পারো অথবা এক্স নাম দিতে পারো, সেটা হচ্ছে এইচ ভাগ হচ্ছে এন প্লাস ওয়ান। এখানে এন মানে কি? এন মানে হলো যত গুণ বলা হবে, যেহেতু প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয়েছে যে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, তার মানে এই দ্বিগুণ মানে হলো এখানে এন এর মান হচ্ছে কত বলো তো আমাদের 2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের বস্তুকে ফেলে দেওয়া হচ্ছিল 30 মিটার উপর থেকে এবং এন এর মান হচ্ছে 2, তার মানে 2 প্লাস হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশন করে দেখো যে আমরা 30 ভাগ হচ্ছে 3, তার মানে চোখের পলকেই আনসারটা বের করে ফেলতে পারছি, সেটা হলো আমাদের 10 মিটার। তার মানে যদি প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে জাস্ট যে উচ্চতাটা ছিল সেই উচ্চতাটাকে 3 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমার আনসারটি হয়ে যাচ্ছে। এখন বলতে পারো স্যার সবসময় কি এটা মানবে? হ্যাঁ, সবসময় এটা মানবে, তবে ব্যতিক্রম আছে। যদি প্রশ্নের মধ্যে এখানে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ না বলে যদি বলা হয় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হলে কি হবে এবং গতি শক্তি বিভব শক্তির সমান হলে কি হবে, এই ধরনের আরো মজার মজার শর্টকাট টেকনিক কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের দেখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার ক্লাসের সাথেই লেগে থাকো ইনশাল্লাহ। ফুল ভিডিওটি দেখো, ফুল ভিডিওটি দেখলে আমরা টোটালি যে টাইপের ম্যাথ গুলো আমরা সলভ করব, সব ধরনের ম্যাথ গুলো সলভ করলে ফিজিক্সের প্রায় অনেক অনেক মজার টপিক গুলো তোমাদের সলভ হয়ে যাবে। চলো তাহলে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ যে পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের যদি একটা গোলক কল্পনা করা হয় এবং কত উচ্চতা থেকে একটা বস্তুকে দেখো কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/4 অংশ হবে। এই ম্যাথটা রিটেন ফর্মুলা যদি করতে যাও অনেক বড় হবে, তোমাকে পৃষ্ঠের জন্য ত্বরণের সমীকরণ জানতে হবে, এই উচ্চতার জন্য ত্বরণের সমীকরণ জানতে হবে, দেন এটাকে সলভ করে আমরা এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে। তার মানে বুঝতেই পারতেছো 5 থেকে 6 মিনিট, যারা একটু স্লো মোশনে আগাও তাদের জন্য 10 মিনিটও লাগতে পারে। তো আমরা সেই দিকে না যে আমরা ইজিলি কিভাবে করতে পারি, দেখো অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/n অংশ। এখানে 1/n অংশ বলতে অর্ধেক হতে পারে, 1/4 হতে পারে, 1/3 হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে। তো এই টাইপের কনসেপ্ট গুলোর জন্য যদি আমাকে উচ্চতা বের করতে বলা হয়, তাহলে √n মাইনাস 1 ইন্টু আর, √n মাইনাস 1 ইন্টু হচ্ছে আমাদের আর। দেখো √n মানে কি? √n মানে হলো এই ফ্র্যাকশনাল ভ্যালুর নিচের যে অংশটি আছে, যেহেতু এখানে 1/4 বলছে, তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত n এর মান। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি √n মানে √4 মাইনাস হচ্ছে আমাদের 1 ইন্টু তোমার হচ্ছে খেয়াল করে দেখো আর, তা √4 মানে 2 মাইনাস 1 করলে আলটিমেটলি 1 ই আসে, 1 এবং আর গুণ করলে আলটিমেটলি কিন্তু আমাদের আর ই আসে। তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে তোমার হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমপরিমাণ উচ্চতায় যদি যাও, তাহলে ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটি হবে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/4 অংশ। তার মানে আর এর মান তো তোমাদের অলরেডি প্রশ্নের মধ্যে দেওয়াই আছে বা তোমাদের জানাই আছে 6400 কিলোমিটার। তাহলে খেয়াল করে দেখো ইজিলি কিন্তু এই ম্যাথটা আমরা চোখের পলকেই কিন্তু সলভ করে ফেলতে পারলাম। ওকে প্রিয় ভিউয়ার, যারা আমাদের ক্লাসটি করছো আশা করি তোমরা ক্লাসটি খুব বেশি এনজয় করছো। এবং এখানে দেখো আমরা ভয়ানক ভয়ানক যে ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলোর রিটেন ফরম্যাট করতে গেলে তোমাদের প্রায় অ্যারাউন্ড 7-8 বা অনেকের একটু বেশি সময় লেগে যেতে পারে, সেই ম্যাথগুলো কিন্তু হচ্ছে আমরা এখন চোখের পলকে খুব অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে সলভ করে দিচ্ছি। তো এরকম আমরা আরো অনেকগুলো প্রবলেম সলভ করবো, পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো। এরপর দেখো সেম টাইপের একটি কোশ্চেন বলা হয়েছে ভূপৃষ্ঠতে কত অভ্যন্তরে। আগের কনসেপ্টটা ছিল ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, এখন কনসেপ্টটা বলছে কি দেখো তো ভূপৃষ্ঠের অভ্যন্তরে। সো ভূপৃষ্ঠের হতে কত অভ্যন্তরে গেলে অভিকর্ষ ত্বরণের মান 1/4 অংশ হবে। যদি পৃথিবীর অভ্যন্তরে যাওয়া হয় বা যেতে বলে, তাহলে সেই গভীরতা বের করা ফর্মুলা হচ্ছে n-1 ভাগ n ইন্টু হচ্ছে আমাদের আর। এই ফর্মুলা দিয়ে আমরা ইজিলি সলভ করতে পারি। এখানে n হবে এই ভগ্নাংশের নিচের যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে কাঙ্ক্ষিত n এর মান। তাহলে আমরা h বের করতে পারি হচ্ছে 4-1 ভাগ হচ্ছে আমাদের 4 ইন্টু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ মানে হচ্ছে আর। তাহলে ক্যালকুলেশন করে খেয়াল করে দেখো 4-1 মানে হলো 3, তার মানে 3/4 ইন্টু হচ্ছে আমাদের আর। দেখো এখানে মানটা বসাই দিলে কিন্তু ইজিলি আমাদের আনসারটি হয়ে যাচ্ছে। সো এই প্যাটার্নে আমরা কিন্তু অনেক বড় বড় ম্যাথমেটিক্যাল টার্ম গুলোকে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারছি। ওকে, তাহলে আমরা চলো পরবর্তী ম্যাথে এখন চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথ হচ্ছে 9 নাম্বার ম্যাথটি রয়েছে। এটা আরেকটা মজার ম্যাথ এবং অনেক সময় পরীক্ষায় এই টাইপের ম্যাথ গুলো এসে থাকে। চন্দ্রের ভর পৃথিবীর ভরের 1/80 ভাগ এবং চন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর 1/4 ভাগ যদি হয়, এবং পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তবে চাঁদের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ কত হবে। যদি এই টাইপের কোশ্চেন গুলো পরীক্ষায় এসেই থাকে, তাহলে আমাদের অন্য কোনো গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করার ফর্মুলা হচ্ছে উপরে লিখবো হচ্ছে ভরের গুণ আর নিচে হচ্ছে ব্যাসার্ধের গুণ স্কয়ার ইন্টু হলো পৃথিবীর পৃষ্ঠের জি এর মান। তাহলে দেখো ভরের গুণ বলে দেওয়া আছে 1/80, তাহলে 1/80 আমরা লিখলাম, আর নিচে হচ্ছে ব্যাসার্ধের গুণ বলে দেওয়া আছে 1/4 স্কয়ার
এবং পৃথিবীর পৃষ্ঠের জি দেওয়া আছে 9.8। সো এটা যদি ইজিলি ক্যালকুলেট করো তাহলে এটা ইজিলি ক্যালকুলেট করলে কিন্তু আমরা এখান থেকে আনসারের মানটা পেয়ে যাচ্ছি 1.96। দেখতেই পাচ্ছ এটা রিটেন ফরম্যাট কিন্তু অনেক বড়, কারণ এখানে দুইটা সমীকরণ বানাতে হবে, একটা চাঁদের জন্য একটা পৃথিবীর জন্য, দেন দুইটা সমীকরণকে ক্যালকুলেট করে আমাকে আনসারটি বের করতে হবে। সো এই রিটেন ফর্মুলা দিয়ে যদি কেউ এমসিকিউ সলভ করতে যাও তোমার প্রচুর পরিমাণ সময় ওয়েস্ট হবে। সো সেই ফর্মুলায় না যে আমাদের এমসিকিউ হ্যাকিং কোর্সের যে এমসিকিউ ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলা দিয়ে তোমরা ইজিলি করে ফেলতে পারো। সো তোমরা এই প্যাটার্নে দেখো জাস্ট জিএম বের করা ফর্মুলা বা যে কোনো গ্রহের জিএম বের করা বা তোমার ওই গ্রহের জি বের করা ফর্মুলা হচ্ছে উপরে জাস্ট ভরের গুণটা লিখে দিবা, নিচে হচ্ছে ব্যাসার্ধের গুণটা লিখে দিবা, লিখে দিয়ে তার উপর স্কোয়ার করে জাস্ট পৃথিবী পৃষ্ঠের জিটা গুণ করে দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু অলরেডি আমার আনসার হয়ে যাবে। সো আমাদের স্লাইডের মধ্যে রিটেন ফর্মুলা এবং এমসিকিউ ফর্মুলা দুইটাই কিন্তু দেওয়া আছে, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা দিয়ে কিন্তু ম্যাথটা সলভ করতে পারবে। এবং এমসিকিউর জন্য অবশ্যই শর্টকাট ফর্মুলাটা সলভ করতে হবে তোমাদের। আমরা পরবর্তী ম্যাথে যদি চলে যাই, দেখো এখানেও কিন্তু সেম টাইপের একটা ম্যাথ দেওয়া আছে। এখানে বলা আছে একটি সেকেন্ড দোলক, একটি সেকেন্ড দোলক মানে তোমরা জানো যে সেকেন্ড দোলক মানে হলো যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড। এই সেকেন্ড দোলকটাকে যদি চাঁদের পৃষ্ঠে নিয়ে যাওয়া হয় তবে তার দোলনকাল কত হবে। এখানে কন্ডিশন বলে দেওয়া আছে যে পৃথিবীর ভর হবে চাঁদের ভরের 81 গুণ এবং পৃথিবীর তোমার হচ্ছে ব্যাসার্ধ হবে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে যে কোনো গ্রহে তুমি যদি হচ্ছে দোলনকাল বের করতে যাও, দেখো এই ম্যাথটা যদি রিটার্ন ফরম্যাটে করতে চাও তাহলে এখানে দুইটা দোলনকালের সমীকরণ লাগবে, একটা হলো তোমার চাঁদের জন্য একটা হলো পৃথিবীর জন্য। দেন এটাকে ক্যালকুলেশন করে বিশাল কিচ্ছা কাহিনী সলভ করার পরে আমাকে সলভ করতে হবে, যেটা এমসিকিউ সলভ করতে গেলে একটা স্টুডেন্টকে নাজেহাল করে দিবে। সো আমরা সেই প্যাটার্নে না যে আমরা ডিরেক্টলি হচ্ছে যে কোনো গ্রহের জন্য যদি আমাকে দোলনকাল বের করতে বলে উপরে জাস্ট লিখবা ভরের গুণ তাকে রুট করতে হবে, উপরে লিখবা ভরের গুণ রুট ওভার আর নিচে লিখবা হচ্ছে ব্যাসার্ধের গুণ ইনটু হলো তোমার হলো পৃথিবীর পৃষ্ঠে যখন দোলকটা ছিল তার দোলনকাল কত ছিল সেটা। তাহলে দেখো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে ভরের গুণ হচ্ছে 81, তার মানে রুট ওভার 81 হবে, উপরে ভরের গুণ বর্গমূল করতে হবে এবং ব্যাসার্ধের গুণটাকে জাস্ট নিচে লিখে দিতে হবে, ব্যাসার্ধের গুণ 4 ইনটু তোমার যেহেতু দোলনকাল ছিল সেকেন্ড দোলক তার মানে দোলনকাল 2 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে কিন্তু ইজিলি মাত্র 2 সেকেন্ডের মধ্যে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলতে পারছি। সো দেখো এই যে ম্যাথমেটিক্যাল ভিউ গুলো এগুলো কিন্তু শুধুমাত্র এমসিকিউ হ্যাকিং কোর্সে যে এমসিকিউ শর্টকাট ফর্মুলা গুলো জানলেই করা সম্ভব, তাছাড়া কিন্তু হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে ফরম্যাটে আমরা সিকিউ শিখি সেই সিকিউ ফরম্যাট থেকে কিন্তু এমসিকিউ এই ফরম্যাটের ম্যাথ গুলো কিন্তু আদৌ করা সম্ভব হবে না। ওকে চলো তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। বিটের যে ম্যাথ গুলো আছে আমরা বিটের ম্যাথ গুলো কিভাবে সলভ করতে পারি একটু ভালো করে খেয়াল করে দেখো। বিট টপিকসটা অনেকে শুনলেই কেমন জানি ভয় ভয় করে বা ভয় ভয় পায়। তো এই টাইপের ম্যাথ গুলো সলভ করার জন্য তোমাদের হচ্ছে অজানা কিছু গল্প দেওয়া আছে এখানে, আমাদের পুরোটা লাগবে না, আমি জাস্ট অল্প একটু দেখাবো, বাকিটা আমাদের নেক্সট ক্লাসে পূর্ণাঙ্গ ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। দেখো এ এবং বি দুইটা শলাকা একই সাথে শব্দায়িত করা হলো বা তরঙ্গায়িত করা হলো, প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়, তার মানে এখানে বিট সংখ্যা হচ্ছে আমাদের n। এ বস্তুর ভর কিছুটা কমালে তার মানে দেখো ভর কিন্তু মাইনাস করতেছি আমরা, তাহলে বিট উৎপত্তির হার কিন্তু বেড়ে যায়, মানে বিট বেড়ে যাচ্ছে, তাহলে ভর কমাচ্ছ এবং বিট কিন্তু বেড়ে যাচ্ছে, তাহলে বি এর কম্পাঙ্ক যদি আমাদের 512 হার্জ হয় তাহলে এর কম্পাঙ্ক কত হবে। দেখো আমরা একটা বস্তুর কম্পাঙ্ক বের করা ফর্মুলা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের যে এফ এ বের করা ফর্মুলা হচ্ছে যে এফ বি প্লাস মাইনাস হচ্ছে এন। তোমরা সবসময় এখানে এই প্লাস মাইনাস থিওরিটা লিখতে আসলে ভুল করো, কখন প্লাস হবে কখন মাইনাস হবে। এই থিমটা বোঝানোর জন্য আমরা পার্শ্ববর্তী দেখো একটা এমসিকিউ হ্যাক্স বা এমসিকিউর জন্য একটা শর্টকাট চার্ট দিয়ে দিয়েছি আমরা। তোমার বাচ্চাকালে বীজগণিতের মধ্যে যে ফর্মুলা পড়ছো প্লাস প্লাস কি হয় মাইনাস প্লাস কি হয় তার ঠিক উল্টা ফর্মুলা এটা। যেমন দেখো যদি ভর বাড়ানো হলে কোন একটা বস্তুর ভর বাড়ানো হলে যদি বিট সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা এখানে সূত্রের মধ্যে মাইনাস ইউজ করবো, তার মানে অজানা কম্পাঙ্কটা ছোট হবে বা কম হবে। এবং দেখো ভর কমানোর ফলে কোন একটা বস্তুর ভর কমানোর ফলে যদি বিট সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে কি ইউজ করবো বলো তো, আমরা এখানে প্লাস ইউজ করবো, তার মানে অজানা কম্পাঙ্কটা তোমার হচ্ছে বেড়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো ভর কমাচ্ছ মানে মাইনাস করতেছো, বিট সংখ্যা বেড়ে যাচ্ছে মানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস প্লাসে মানে প্লাস মাইনাস আগে আমরা শিখতাম হচ্ছে মাইনাস, বাট বিটের এই কনসেপ্টে আমরা এখানে ধরে নিব হচ্ছে এটা প্লাস। তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে মাইনাসটা ইউজ করব না, আমরা এখানে ইউজ করব প্লাস ভ্যালুটা, তার মানে এফ বি প্লাস হচ্ছে আমাদের এন। এফ বি মানে হলো 20 উৎসলাকার কম্পাঙ্ক দেওয়া আছে, 512 হার্জ দেওয়া আছে এবং এন মানে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা 5টা দেওয়া আছে। সো যোগ যদি করে দেই আমরা তার মানে হচ্ছে 517 হার্জ। খেয়াল করে দেখো আমরা ইজিলি কিন্তু এত বড় ম্যাথটার প্লাস মাইনাস গেম বা প্লাস মাইনাস থিমটা কিন্তু আমরা বুঝে ফেললাম। পূর্ণাঙ্গ ক্লাসগুলোতে বা পূর্ণাঙ্গ ভিডিওতে আমরা বাকি যে থিওরি গুলো আছে এই থিওরি গুলো নিয়েও আমরা ডিটেইলস আলোচনা করার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, আমরা এখন পরবর্তী ম্যাথ গুলোতে চলে যাচ্ছি।
প্রিয় ভিউয়ার, যারা আমাদের এই এমসিকিউ সলভিং ক্লাসটি দেখছো, আশা করি তোমরা খুব বেশি উপকৃত হচ্ছ এবং প্রত্যেকটি ম্যাথের যে রিটেন ফর্মুলার পাশাপাশি যে শর্টকাট ফর্মুলা তৈরি করা সম্ভব সেটাই কিন্তু আমরা তোমাদেরকে এখনো দেখানোর চেষ্টা করছি। ওকে, আমরা কনসেপ্ট নাম্বার 12তে যদি চলে যাই, রড সংক্রান্ত ম্যাথ। বাইরে ভাই, এটা অনেক বড় কঠিন একটা ম্যাথ, যেটা সিকিউ প্যাটার্নে করতে গেলে বা রিটেন প্যাটার্নে করতে গেলে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। সো এই ভয়ানক ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি? ধরো কোন একটা রোদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়। প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে জাস্ট এটা বুঝতে হবে। আয়তন 5 গুণ হয়। সো আয়তন যদি 5 গুণ হয় এবং এই টাইপের কোশ্চেন গুলোতে যদি রোদের গভীরতা বের করতে বলে, তাহলে রোদের গভীরতা বের করার ফর্মুলা হচ্ছে আমাদের n-1 ইনটু হচ্ছে 10.2। এখন nটা কি? n মানে হলো আয়তনের গুণ, যে আয়তন কত গুণ বলা আছে। দেখো আয়তনের গুণ, এই ফর্মুলাটা ইউজ করে আমরা মাত্র 2 সেকেন্ডে কিন্তু ম্যাথটা সলভ করে ফেলতে পারি। তাহলে আমরা এইচ বের করা ফর্মুলা, যেহেতু এখানে আয়তন 5 গুণ বলা আছে, তাহলে 5 মাইনাস হচ্ছে 1 ইনটু আমাদের 10.2। এটা গুণ করলে কিন্তু, ক্যালকুলেশন করলে কিন্তু 40.82, তার মানে সিম্পলি একটা ম্যাথ আনসার হয়ে যাচ্ছে। এবং এটার যদি হচ্ছে আমরা রিটেন ফর্মুলা করতে যাই, তাহলে বুঝতেই পারতেছো রিটেন ফর্মুলাটা অনেক বড়, কারণ এখানে বয়েল সূত্র অ্যাপ্লাই করে আমাদের করতে হবে। এখানে হচ্ছে হ্রদের তলদেশের চাপ, তলদেশের আয়তন, হ্রদের উপর তলের আয়তন, চাপ বের করে দেন, দুটো ইকুইভ্যালেন্ট ধরে আমাদের এইচটা বের করতে হবে। সো আমাদের এখানে যদি প্রশ্নের মধ্যে আমাদের এইচ না বলে, আমাদের যদি আয়তন না বলে, যদি ব্যাস কিংবা ব্যাসার্ধের গুণ হতো, তাহলে তার শর্টকাট ফর্মুলাটা কি হতো সেটা আমরা পরবর্তী ফুল এমসিকিউ ক্লাসগুলোতে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা হচ্ছে এইটুকু দিয়ে আপাতত শেষ করার চেষ্টা করছি আর কি। ওকে, আমরা এখন যদি পরবর্তী ম্যাথ গুলোতে চলে যাওয়ার চেষ্টা করি, এটা কিন্তু আরেকটা ভয়ানক ম্যাথ, কারণ এই ম্যাথটা তোমরা সেই ক্লাস 9-10 থেকে করে আসো, 9-10 থেকে শুরু করে 11-12 পর্যন্ত মাথা নষ্ট করা ম্যাথ এটা। যে এই ম্যাথটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমরা আসলে ডিরেকশন গুলো ধরতে পারো না, যে কোন চার্জ থেকে ডিরেকশন গুলো ধরবা, কিভাবে ধরবা, বা কোন সূত্র ইউজ করবা, এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়। সো এই অসুবিধা দূর করার জন্যই কিন্তু আমাদের শর্টকাট ফর্মুলাটা খেয়াল করে দেখো, যে এখানে জাস্ট দুটা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু এবং বি বিন্দু। এই দুটা বিন্দুতে একটা 9 কুলম চার্জ, একটা হলো 16 কুলম চার্জ। তার মানে দেখো দুটা চার্জ কিন্তু সেম ধর্মী, মানে সমধর্মী চার্জ, দুটাই পজিটিভ চার্জ দেওয়া আছে। এখানে প্রশ্ন বলছে যদি বস্তু দুটির মধ্যবর্তী মানে মিডল পয়েন্টে, খেয়াল করে দেখো, বস্তু দুটির মধ্যবর্তী কোন একটা জায়গায়, মধ্যবর্তী মানে মাঝের যে কোনো একটা জায়গায় 0.28 মিটার হয় একটা ডিস্টেন্স দেওয়া আছে এখানে। তার মানে মাঝের যে কোনো একটা জায়গায়, এখানে কিন্তু বলে দেয় না যে কোন চার্জ থেকে হবে। তবে সংযোজক রেখার, সরল রেখার এমন একটা বিন্দু আছে যেখানে প্রাবল্যের মান কি হয়ে যায় বলো তো? আমাদের সমান হবে, অথবা বলতে পারে প্রাবল্যের কোনো প্রভাব থাকবে না, প্রাবল্যের ভ্যালু 0 হবে। এই টাইপের কনসেপ্ট গুলো যদি বের করতে বলে, কোথায় কোন বিন্দুতে, এই কোন বিন্দু মানে হলো একটা এক্স এর ভ্যালু। সো এই এক্স এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে ডি। ডি মানে হলো এদের মধ্যবর্তী টোটাল ডিস্টেন্সটা। দেখো এদের মধ্যবর্তী টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে আমাদের, চার্জ দুইটা বা বস্তু দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স যদি 0.28 মিটার হয়, তার মানে ডি এর মান টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে এখানে। যেহেতু স্পেসিফিক ভাবে বলে নাই যে কোন চার্জ থেকে হবে, তাহলে তুমি সাধারণত প্রথম চার্জ থেকে ধরে নিতে পারো, 9 কুলমের সাপেক্ষে ধরে নিতে পারো। আর যদি স্পেসিফিক কোনো চার্জের সাপেক্ষে বলে দেয়, তাহলে ওই চার্জের সাপেক্ষে ধরে নিবা। তাহলে আমাদের এই এক্স বের করার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে ডি ভাগ 1 প্লাস রুট ওভার Q1, আর উপর হচ্ছে আমাদের Q2। Q1 কি? Q1 হচ্ছে যে চার্জের সাপেক্ষে বের করবা সেই চার্জের মানটা এখানে নিচে লিখবা, যে চার্জের সাপেক্ষে বের করবা সেই চার্জটা হচ্ছে এখানে নিচে লিখবা, আর অন্য যে চার্জটা থাকবে সেটা হচ্ছে উপরে লিখবা। যেহেতু এই কোশ্চেনে স্পেসিফিক ভাবে কোনো চার্জের কথা বলে দেয় নাই, তাহলে আমরা 9 কুলমের সাপেক্ষে ধরে নিলাম, এই জন্য 9 কুলম দেখো নিচে লেখা হয়েছে এবং 16 কুলম চার্জটাকে উপরে লেখা হয়েছে। তো দেখো এটা ইজিলি ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এই মানটা বের করতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এমসিকিউ ফর্মুলা, মাত্র 2 সেকেন্ডে বা 3 সেকেন্ডের মধ্যে তোমরা চাইলে এই ম্যাথে বা এই টাইপের এমসিকিউ ট্রিক্স দিয়ে তোমরা ম্যাথটা সলভ করতে পারো। কিন্তু তার রিটেন ফর্মুলা দেখতেই পাচ্ছ যে রিটেন ফর্মুলা কিন্তু অনেক বড় একটা টপিকস, এই টপিকস আমাদের না যাওয়াই ভালো এমসিকিউর জন্য। ওকে, আমরা এখন 14 নাম্বার যে কোশ্চেনটি আছে সেটা যদি সলভ করতে যাই, ধারক নিয়ে আমাদের একটা প্রবলেম সেকেন্ড পেপারের। তো আমরা এই প্রবলেম যদি সলভ করতে যাই, খেয়াল করে দেখো, সমান ধারকত্বের, তার মানে এমন দুটা জিনিস নিয়ে কাজ করতেছি আমরা যাদের ধারকত্বের মানগুলো, খেয়াল করে দেখো, সমান। ধারকত্ব গুলো এখানে সমান রয়েছে। ধারকত্ব সমান, দুটি ধারককে সমান্তরাল সংযোজনীতে থাকাকালীন যে ধারকত্বটা, শ্রেণীবদ্ধভাবে থাকাকালীন ধারকত্বের কত গুণ হবে। তার মানে দুটা রিলেশন বের করতে বলছে এখানে, যে সমান্তরাল এবং শ্রেণী এই দুইটা কন্ডিশনে তাদের ধারকত্বের কি কম্পেয়ার হবে সেটা বের করতে বলছে। তার মানে এখানে আমাদের যদি রিটেন ফর্মুলায় করতে যাই, শ্রেণীতে সূত্রটা লাগবে, আবার সমান্তরালের সূত্রটা লাগবে, দেন মানগুলো বসিয়ে দিয়ে এদেরকে ক্যালকুলেশন করে দেন আমাকে হচ্ছে বিশাল কেচ্ছা কাহিনী করার পর আমাকে সম্পর্কটা বের করতে হবে। কিন্তু এই টাইপের ম্যাথ গুলো যদি আমরা এমসিকিউতে সলভ করি, খেয়াল করে দেখো, যদি তাদের ধারকত্ব গুলো সমান হয় এবং ধারকত্বের সংখ্যা কয়টা আছে যদি দেওয়া থাকে, তাহলে আমরা সিপি বাই সিএস মানে সমান্তরাল এবং শ্রেণীতে ধারকত্বের কম্পেয়ার বা তুলনা হচ্ছে এন স্কয়ার। তার মানে দেখো মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমরা এই ফর্মুলাটা বের করতে পারবো। এখানে এন মানে কি? এন মানে হলো
ধারক সংখ্যা, যে কয়টা ধারক দেওয়া আছে প্রশ্নের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে ধারকের হচ্ছে 2টা, তার মানে n এর মান হবে 2, 2 স্কয়ার মানে হলো 4। তার মানে এখান থেকে আমরা বলতেই পারি যে সিপি ইকুয়াল হচ্ছে আমাদের 4 ইনটু হচ্ছে আমাদের সিএস। তার মানে সমান্তরালে তুল্য ধারকত্ব হচ্ছে শ্রেণীতে যে তুল্য ধারকত্ব হবে তার 4 গুণ। তাহলে খেয়াল করে দেখো এই যে এই ম্যাথটা আমরা কিন্তু এমসিকিউ ট্রিক্স এর মাধ্যমে খুব সহজে কিন্তু মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি, যেখানে রিটেন ফর্মুলা করতে তোমার অ্যারাউন্ড 5, 7 অথবা 10 মিনিট লেগে যেতে পারে। ওকে, আমরা যদি এখন এই ম্যাথটা সলভ করতে যাই, এই ম্যাথটা যদি সলভ করতে যাই, এটাও তোমার হচ্ছে এখানে দেখো, খেয়াল করে দেখো, একটু ডিফিকাল্ট টাইপের একটা ম্যাথ, যে এখানে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে দুটি রোধের তুল্য রোধ দেওয়া আছে। খেয়াল করে দেখো এখানে তুল্য রোধ গুলো দেওয়া আছে। তাহলে দেখো আমাকে তুল্য রোধ, আমরা এতদিন যাবো যেটা করছি রোধ দেওয়া থাকে ইজিলি তুল্য রোধ বের করতে পারি, তাই না? এখানে কিন্তু রোধ দেওয়া নাই, তাদের তুল্য রোধ দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের শ্রেণীতে তুল্য রোধ হচ্ছে আমাদের 25, আর এটা হলো সমান্তরালের তুল্য রোধ যদি এটা হয়, তাহলে ওই রোধ দুটির মান কত হবে? তাহলে এই রোধ দুটির মান বের করার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, যে এক্স স্কয়ার। আমরা একটা সমীকরণ চিন্তা করবো, আমি আগেই বলছি যে রিটেন ফর্মুলায় যাব না, কারণ যদি এটা তুমি ম্যাথমেটিক্যাল টার্ম রিটেন প্যাটার্নে করতে চাও তাহলে আমাদের শ্রেণী সূত্র সমান্তরালের সূত্র অ্যাপ্লাই করে দেন ক্যালকুলেশন করে করে তারপরে R1 R2 এর মান বের করতে হবে। দেন আমরা যদি উইদাউট ক্যালকুলেশন করি তাহলে ব্যাপারটা কি আসবে, যে আমরা এক্স স্কয়ার মাইনাস হচ্ছে বড় যে রুটটা থাকবে, বড় রোধ ইনটু হচ্ছে এক্স, তার মানে বড় রোধের সাথে আমরা এক্স কে বসাবো, প্লাস হচ্ছে বড় রোধ ইনটু কি বলতো আমাদের এটা ছোট রোধ। তাহলে খেয়াল করে দেখো এখানে এক্স স্কয়ার লিখে দিলাম, বড় রোধ দেওয়া আছে 25, তার মানে হচ্ছে -25x প্লাস হচ্ছে বড় রোধ, বড়টা এবং ছোটটা, বড়টা দেওয়া আছে 25 ওহম এবং তোমার ছোটটা দেওয়া আছে কত আমাদের 4 ওহম। তাহলে খেয়াল করে দেখো এটা যদি আমরা মিডল টার্ম করি, ক্যালকুলেশন করি, তাহলে এটা পুরোটা ইকুয়াল আমাদের 0 হয়ে যাবে। দেন এটা মিডল টার্ম করে ফেলবা, মিডল টার্ম করে ফেললে কিন্তু আমরা ইজিলি এখান থেকে কিন্তু ম্যাথটা সলভ করে ফেলতে পারি। তাহলে দেখো যে এই ভয়ানক ম্যাথটা বা বড় ধরনের যে ম্যাথটা রয়েছে, এই ম্যাথটা কিন্তু আমরা ইজিলি মাত্র 2-3 সেকেন্ড বা 4-5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারছি। সো তোমরা অবশ্যই এই এমসিকিউ হ্যাকিং যে কোর্সটি আমরা যে চালু হচ্ছে, এই কোর্সে যদি বিস্তারিত সবগুলো ম্যাথের শর্টকাট ট্রিক্স দেখতে চাও, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের এই প্রত্যেকটা এমসিকিউ তোমাদের কি করতে হবে, ফলো করতে হবে। চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। আমাদের নেক্সট ম্যাথে খেয়াল করে দেখো, এটা আরো ভয়ানক ম্যাথ এবং প্রত্যেকটা স্টুডেন্ট এই ধরনের ম্যাথগুলোতে ভুল করার টেন্ডেন্সি কিন্তু তোমাদের অনেক বেশি থাকে। হাইড্রোজেন পরমাণুতে তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? তাহলে খেয়াল করে দেখো, তোমাকে ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে এবং ইলেকট্রনের শক্তি হিসেব করতে বলছে, মানে শক্তি বের করতে বলা হয়েছে। তাহলে আমি যদি রিটার্ন প্যাটার্নে করি তাহলে দেখতেই পাচ্ছ যে আমাকে এই প্যাটার্নে শক্তির রাশিমালা আমাকে জানতে হবে, ব্যাসার্ধের রাশিমালা জানতে হবে। তাহলে শক্তি এবং ব্যাসার্ধের এই রাশিমালাগুলো যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু আমাদের মোটামুটি অনেক বেশি বেগ পেতে হবে। তো আমরা এই ধরনের বেগের দিকে না যে বা এই ধরনের ফর্মুলার দিকে না যে শুধুমাত্র আমাদের কক্ষপথের শক্তি যদি বের করতে বলা হয়, আমাদের যেই কক্ষপথের শক্তি বের করতে বলবে আমাদের ফর্মুলাটা হচ্ছে ইএন ইকুয়াল হচ্ছে আমাদের -13.6 ভাগ হচ্ছে আমাদের n স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো এটা আমরা ইজিলি ক্যালকুলেশন করলে ইলেকট্রন ভোল্টে আনসারটা চলে আসবে। তার মানে আমাকে যেহেতু তৃতীয় কক্ষপথ বলছে, তার মানে হচ্ছে আমাদের ইএন ইকুয়াল হচ্ছে -13 হচ্ছে আমাদের 6 ভাগ হচ্ছে n স্কয়ার, মানে হলো 3 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা ইজিলি ইলেকট্রন ভোল্টে আনসারটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই ম্যাথটাকে আমরা সূত্র মনে না রেখে শর্টকাট ফর্মুলা দিয়ে এত বড় একটা ম্যাথকে ইজিলি আমরা সলভ করে ফেলতে পারছি। আমরা আরো বেগ কিভাবে বের করতে হয়, কক্ষপথের ব্যাসার্ধ কিভাবে বের করতে হয়, এগুলো পূর্ণাঙ্গ ক্লাসগুলোতে আমরা অবশ্যই তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ওকে, প্রক্সিমা রিটার্ন মাস্টার স্পেশাল শর্টকাট ফর্মুলা আমাদের আরো রয়েছে, আমরা আরো কিছু শর্টকাট ফর্মুলা পড়বো। এগুলো খুব জনপ্রিয় শর্টকাট ফর্মুলা। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে শব্দের তীব্রতা দেওয়া আছে 10⁻⁻⁶ এত ওয়াট পার মিটার স্কয়ার হলে শব্দের তীব্রতা লেভেল কত হবে? তাহলে তীব্রতা লেভেলের অনেকগুলো ফর্মুলা আছে, তুমি যে কোনো ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারো। জাস্ট হচ্ছে এখানে 10 লিখে খেয়াল করে দেখো ম্যাক্সিমাম পাওয়ার 12, এই 12 সাথে জাস্ট এখানে পাওয়ারটা বসাই দিবে, এখানে জাস্ট পাওয়ারটা বসাই দিবে। তাহলে খেয়াল করে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে সামনে একটা 10 গুণ ছিল এবং 12, এই দুটো কনস্ট্যান্ট সংখ্যা, এই দুটো কখনো চেঞ্জ হবে না, এই দুটো ফিক্স থাকবে, এই দুটো ফিক্স থাকবে। সো প্লাস যে পাওয়ারটা আছে, প্লাস পাওয়ারটা শুধু লিখবা। তাহলে এখানে পাওয়ার কত দেওয়া আছে বলো? এখানে -6 দেওয়া আছে, -6 পাওয়ার দেওয়া আছে। সো আমরা -6 করে দিলাম। সো আলটিমেটলি 12 থেকে 6 গেলে হচ্ছে আমাদের 6 হয়ে যাচ্ছে এবং সামনে 10 আছে। তো ক্যালকুলেশন করলে কিন্তু ইজিলি আমরা 60 ডেসিবেল আনসারটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বুঝতেই পারতেছো এই ম্যাথটা নরমালি রিটেনের জন্য করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বাট আমরা ইজিলি কিন্তু এমসিকিউ তে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এমসিকিউর জন্য সলভ করে ফেলতে পারছি। আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নাম্বার যদি ম্যাথটা করতে পারি, এটা অনেকের জন্য প্রবলেমেটিক একটা ম্যাথ, কারণ অনেক স্টুডেন্টরাই এই পার্সেন্টেজের ম্যাথগুলো বুঝতে অসুবিধা হয়। দেখো এটা রৈখিক ভরবেগ দেওয়া আছে, এখানে রৈখিক ভরবেগ দেওয়া আছে 100% বাড়ালে, তার মানে আগে যে ভরবেগ ছিল সেটা আমরা 100% বাড়াচ্ছি, তাহলে গতি শক্তি কত পার্সেন্ট বাড়বে সেই রিলেটেড যে ম্যাথ গুলো আছে যদি করতে বলা হয়,
তাহলে আমরা আসলে কিভাবে সলভ করবো খেয়াল করে দেখো। এখানে আমাদের সূত্রটা হচ্ছে যে এখানে আমাদের 100 বসবে, একটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। এখানেও 100 বসবে, এটা চেঞ্জ হবে না। জাস্ট এখানে যত পার্সেন্ট বাড়াতে বলবে তত পার্সেন্ট বসাই দিবা, তাই পুরোটার উপরে স্কোয়ার করে -1 করে দিবা। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শর্টকাট ফর্মুলা। এই শর্টকাট ফর্মুলা দিয়ে তোমরা ইজিলি ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। সো আমরা যদি এখন ম্যাথ সলভটা করিয়ে দিই তোমাদের, তাহলে খেয়াল করে দেখো প্রথমে 100 এটা বসবে, এই 100 এটাও নিচে বসবে। তাহলে এখানে পার্সেন্টেজ কত পার্সেন্ট বাড়াতে বলা হয়েছে, এখানে 100% বাড়াতে বলা হয়েছে। তাহলে আমরা 100 লিখে দিলাম, এই পুরোটার উপর স্কোয়ার করবো -1। তাহলে দেখো 100 হচ্ছে আমাদের 200 ভাগ হচ্ছে 100, তার মানে পুরোটা ক্যালকুলেশন করলো হচ্ছে 2, তার উপর স্কোয়ার করলো হচ্ছে 4, 4 - 1 মানে হচ্ছে কত আমাদের বলতো এটা 3। তার মানে এই 3টাকে যেহেতু তারা পার্সেন্টে কনভার্ট করতে বলা হয়েছে, তাহলে এই 3 এর সাথে আবার 100 গুণ করে দিলে আলটিমেটলি আমাদের পার্সেন্টে কনভার্ট হয়ে যাবে। তার মানে গতি শক্তি বাড়বে হচ্ছে 300%। তাহলে খেয়াল করে দেখো এত বড় ম্যাথটা যেটা রিটেন ফর্মুলা দিয়ে যদি করতে যাই, তাহলে আমাদের ভরবেগের সাথে গতি শক্তির যে সম্পর্কটা রয়েছে E = p²/2m, এই ফর্মুলা দিয়ে অনেক কষ্ট করে আমাকে ম্যাথটা সলিউশন করতে হবে। সো আমরা ম্যাথের দিকে না যে আমরা শর্টকাট ফর্মুলা দিয়ে ইজিলি কিন্তু এমসিকিউ গুলো সলভ করে ফেলতে পারছি। সেম টাইপের এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে। দেখো এই ম্যাথটাতে বলা হয়েছে, আগের ম্যাথে যেটা ছিল আমাদের সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে ভরবেগ দেওয়া ছিল, আমাকে গতি শক্তি বাড়াতে বলা হয়েছে। আর এই প্রশ্নের মধ্যে গতি শক্তি দেওয়া আছে, আমাকে ভরবেগের কত পার্সেন্ট পাবে সেটা বের করতে বলা হয়েছে। এটাও সেম টাইপের ম্যাথ, বাট আগেরটাতে আমরা স্কোয়ার করতাম, এখন হচ্ছে আমরা রুট করে দিব, কারণ আমাদের মূল সমীকরণের সম্পর্ক অনুযায়ী এখানে রুট করে দিলেও সিমিলার প্রসেসে আমরা ক্যালকুলেশন করলেও এই ম্যাথটাও কিন্তু সলভ করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা চলো এবার একটু চমক দেখে নিই। লাস্ট ম্যাথ আজকে ভিডিওর আমাদের একটি তেজস্ক্রিয় পদার্থের আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে আয়ু দেওয়া আছে 16 দিন। হ্যাঁ, 16 দিন আয়ু দেওয়া আছে। কতদিন পর এই পদার্থটি 25% অবশিষ্ট থাকবে। তাহলে এই টাইপের ম্যাথ কতদিন পর, মানে টোটালি আমাকে সময়টা বের করতে বলা হয়েছে। তো সময় বের করতে বলা হলে আমরা এখান থেকে যে ক্যালকুলেশন করব যে t = ½ মানে হলো অর্ধায়ু ইনটু তোমার হচ্ছে n। তো আমাদের n এর মানটা আগে বের করা শিখতে হবে, যে n এর মানটা কিভাবে বের করবো। এখান থেকে n এর মানটা হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। n যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো আমরা n টা বের করবো কিভাবে, n টা বের করার জন্য দেখো এখানে কোন একটা মৌলের যদি অর্ধায়ু t½ হয়, এই মৌলের যদি টি সময় পর পরমাণু 1/2n অংশ অবশিষ্ট থাকে, তাহলে এই মৌলের জন্য 2 = হচ্ছে t½ × n। তাহলে খেয়াল করে দেখো প্রশ্নের মধ্যে যেহেতু বলছে 25%, তাহলে 25%কে আমাদের এই ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। তাহলে 25% মানে দাঁড়াচ্ছে 1/4। 25% কি মানে কি দাঁড়াচ্ছে 1/4 দাঁড়াচ্ছে। তো 1/4টাকে আমরা একটু যদি এই সমীকরণের মতো রূপ দিতে চাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1/2²। 1/2², তার মানে বুঝতেই পারতেছো যে এখানে n এর যে পাওয়ারটা বা n এর ভ্যালুটা, এই n এর ভ্যালুটা কত হচ্ছে বলো তো, আমাদের 2 হচ্ছে। তাহলে আমরা যদি হচ্ছে এখান থেকে খেয়াল করে দেখো t এর মান বের করতে চাই, তাহলে অর্ধায়ুর সাথে আমাদের n এর মানটা যদি গুণ করে দাও, তাহলে ইজিলি খুব সহজে মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারছি। 16 হচ্ছে 32 দিন, তার মানে 32 দিন পরে এতটুকু পরমাণু অবশিষ্ট থাকবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের এমসিকিউ কালেকশন। আশা করি তোমরা ফুল ভিডিওটি খুব বেশি এনজয় করেছো এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিবা, এবং আমাদের প্রত্যেকটি এমসিকিউ সলভিং ক্লাসগুলোতে তোমরা আমাদের পাশে থাকবা। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।